এই পাঁচমুড়া গায়ে সকাল হয় অন্যভাবে। এখানে সূর্য ওঠার আগে ওঠে মানুষের অভাব আর চাহিদা, আর রতনের বাড়িতে সব চাহিদা ছাপিয়ে সবার আগে ওঠে মালতীর কড়া মেজাজ। ওগো, আজ কি মাঠে যাবে না, নাকি দাঁতনটা করতে করতেই বেলা কাবার? জমিদারের লোক তো আর বসে থাকবে না, গত বছরের টাকাটা আজই শোধ করার কথা। যাচ্ছি গো যাচ্ছি, মনটা ভালো নেই। কদিন ধরে ধান কলে কেমন লোকসান চলছে। ভাবছি পুরনো সাইকেলটা বেচে দেব কিনা। মিতুর স্কুলের বেতন বাকি, সেদিকেও তো দেখতে হবে। সাইকেল বেচবে? হেঁটে মাঠে যাবে, নাকি আবার বিমলের কাঁধে চোপে? তোমার ভাবনায় পেট ভরে না, বুঝেছ? বিমলদাকে দিয়ে কিছু হবে না। তোমার মতো সোজো মানুষ পেলে শুধু চাপিয়ে দেয়। কথা বলতে বলতেই বিমল তাদের উঠোনে এসে হাজির হয়। ও রতন, মালতী, কিসের ভাবনা হচ্ছে গো? অত সকাল সকাল মুখ ভার কেন? রতন, শোনো শোনো, একটা জরুরি কথা ছিল। হ্যাঁ দাদা, বলো। তুমি তো জরুরি কথা ছাড়া আসো না। আরে, তুমি রেগে যাচ্ছ কেন? ব্যাপারটা হলো, কাল আমার পুকুর পাড়ে যে মেলা বসবে, সেখানে আমার মেয়ের জন্য একটা স্যান্ডেল আনতে হবে। তুমি তো বাজারে যাচ্ছ, আমার তো আবার পায়ে বাত। দাদা, আমি তো মাঠে যাব। আরে বাবা, মাঠের কাজ তো সারা জীবন আছে। একটা স্যান্ডেল এনে দিবি, আর দামটা তোকে পরে দিয়ে দেব। তুই তো জানিস আমার হাতে এখন কি টান। দাদা, রতনের হাতে এখন বাজারের থলি তুলে দেবে না। ও ধানকলের হিসেব মিটিয়ে টাকা আনতে যাচ্ছে। তোমার পায়ে বাতের ব্যথা, আর ওর ঘাড়ে পুরো সংসারের বোঝা। ঘরের ভেতর থেকে মিতুর গলা শোনা যায়। বাবা, মা, আমার খাতায় পেন্সিল দিয়ে কে যেন ভূত লিখে দিয়েছে। কি হবে গো, আজ যে শিক্ষিকা দেখবেন? ইস, কি যে করি, দিস তো দেখি। ওসব পরে হবে। মিতু, রতন, শোনো, একটা ভালো দেখে স্যান্ডেল। হ্যাঁ, আর শোন, যদি পারিস তো তোর সাইকেলটা বেচিস না। আমার সাইকেলটা তো কাল মাঠে গিয়ে চাকা ফেসেছে। ভাবছিলাম তোরটা একটু নিয়ে। না দাদা, রতনের সাইকেল বেচা হচ্ছে না, ধারও দেওয়া হচ্ছে না। ওকে বাজারের কাজ মিটিয়ে সোজা মাঠে যেতে দাও। তুমি বরং পাড়ার আর কাউকে ধরো। এই হলো বিমল। নিজের সুবিধার জন্য পরের ক্ষতি করতেও তার বিবেকে বাধে না। কিন্তু মালতীর মতো স্পষ্টভাষী স্ত্রী থাকলে রতনের চিন্তা কিসের? মালতী জানে গ্রাম্য কুটকচালির জাল কিভাবে ছিন্ন করতে হয়। মালতীর তেজ আর সততায় রতন যদিও বাঁচল বিমলের বোঝা থেকে, কিন্তু বাজারে গিয়ে নতুন সমস্যা হলো। মালতী ঠিকই বলে, সাইকেলটা বেচলে বিপদ। বিমলকে এড়িয়ে চলতেই হলো। কিন্তু বাজারের ওই লোকটা কেন যে চালের দামটা বাড়ালো? এ মাসে কিভাবে সব কুলোবো? রতন সাইকেল নিয়ে বাজারের একটি ছোট সেতুর উপর থামে। পকেট থেকে একটি ভাঁজ করা চিঠি বের করে। আপনার ধানকলের বকেয়া ঋণ অবিলম্বে পরিশোধ করুন। এইবার কি হবে? ধানকলে মাল দেওয়ার পরেও পুরো টাকা পেলাম না। যদি টাকাটা না দিই, তবে তো জমি বন্ধক রাখতে হবে। ঠিক সেই মুহূর্তে পাশের রাস্তা দিয়ে বিমলকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা যায়। সে রতনকে দেখে লুকিয়ে পড়ার চেষ্টা করে। আরে বিমলদা, তোমার না পায়ে বাত, হাঁটছো যে? স্যান্ডেল কিনতে যাওনি? আমি না, মানে একটু হাওয়া খেতে যাচ্ছিলাম। বাজারে তো সব লোক ঠকায়, তাই ভাবলাম না যাওয়াই ভালো। রতন, তোর কাছে একটা উপকার চাইবো নাকি? আর কি চাইবে দাদা? আমার ছেলেটার নাকি স্কুলে ছবি আঁকার খাতা দরকার। তুই তো বাজারের দিক থেকে ফিরছিস, যদি একটু। দাদা, আমারও টাকা নেই। মিতুর বেতন বাকি, ধানকলের দেনা মেটাতে হবে। তুমি কি ভুলে গেছো?
আমি আর পারছি না দাদা, আজ আমি কোনো ধার দিতে পারবো না। কি বললি? তুই আমাকে না বললি? হ্যাঁ দাদা, বললাম। নিজের সমস্যা না মিটিয়ে আর কতদিন পরের বোঝা টানবো? মালতী ঠিকই বলে। আজ রতন প্রথমবার রুখে নালালো। গ্রামের সরল মানুষগুলো যখন নিজের অধিকার বুঝতে শুরু করে, তখনই সমস্যার সমাধান শুরু হয়। রতন বুঝল নিজের সংসার আগে, বিমলের আবদার পরে। রতন, মালতী ও মিতু হারিকেনের আলোয় উঠোনে বসে আছে। মিতু মন খারাপ করে স্কুলের ব্যাগ গোছাচ্ছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এসেছে, কিন্তু রতনের মনে আলো জ্বলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, সমাধান হবেই যদি পাশে থাকে সঠিক সাথী। কি হলো, বাজারের হিসেবটা মেলাতে পারলে না তো? না গো মালতী, চালের দাম বেড়েছে। ধান কলের টাকাটাও পুরোপুরি পেলাম না। মহাজনের লোক আসবে কাল, ভয় হচ্ছে জমিটা বুঝি চলেই যায়। বাবা, যদি জমি চলে যায় তাহলে কি আমি আর স্কুল যেতে পারবো না? আমার বন্ধুর নতুন ফ্রক হয়েছে, আমার তো। এমন কথা বলিস না মা, তোর বাবা ভাবতে কোনো চিন্তা নেই। শোনো, আমি একটা কথা ভাবছি। কি কথা? তুমি তো ধান কলের মালিককে বলেছিলে তুমি চালের বস্তা না নিয়ে টাকাটা নেবে, কিন্তু চালের বস্তা এখন নিলে কেমন হয়? বাজারে চালের দামটা তো বেড়েছে। মানে হলো, তুমি মালিকের থেকে টাকা না নিয়ে চালের বস্তা নাও। সেই চাল যদি আমরা গ্রামে বিক্রি করি, তবে তো তুমি বাজারের দামেই বিক্রি করতে পারবে। কিছু বাড়তি লাভ হবে, আর সেই টাকাতেই মিতুর স্কুলের বেতনটা মিটিয়ে দেব। আরে, তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো। আমি তো ভুলেই গিয়েছিলাম, চালের দাম বেড়েছে। কাল সকালেই যাব। তাহলে আমার স্কুলের বেতন মিটে যাবে, আমি পড়তে পারবো। হ্যাঁ মা, সব হবে। ঠিক তখনই বিমল দূর থেকে তাদের দরজায় এসে দাঁড়ায়। ও রতন, মালতী, কি করছো গো? আমার একটা টর্চ দরকার ছিল। আজ রাতে বিদ্যুৎ নেই, তোমাদের ঘরে আছে নাকি? আছে দাদা, কিন্তু আমার মেয়ে এখন পড়াশোনা করছে, আর আমাদের কিছু জরুরি হিসেব বাকি। এখন আর টর্চ দিতে পারবো না। আহা, কি বললি? এতটুকু টর্চ দিবি না? না দাদা, তুমি কাল সকালে এসো। আজ আমরা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত। সেই রাতে পাঁচমোড়ার আকাশে অন্ধকার ছিল, কিন্তু রতন আর মালতীর মনে ছিল নতুন আশার আলো। গ্রামের জীবন সরল হলেও জটিলতা এড়াতে হলে প্রয়োজন সৎ উদ্দেশ্য আর পরিবারের একতা। আর এই একতাই তাদের সমস্যা সমাধানের প্রথম ধাপ। মালতীর বুদ্ধি কাজে লাগানোর পালা। রতন ঠিক করলো সে টাকা নয়, চাল নেবে। কিন্তু কাজটাও তো সহজ নয়, কারণ মহাজন একবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন। কি রতন, কাল তো টাকা নিতে এলি না, আজ বলছিস তোর সব টাকা দিয়ে চালের বস্তা নিবি? হঠাৎই সিদ্ধান্ত কেন? আজ্ঞে মহাজন, আসলে এই সময়ে চালের দাম একটু চড়েছে তো, তাই আমরা ভাবলাম এই চালটুকু যদি গায়ে বিক্রি করি তাহলে মিতুর স্কুলের বেতনটা মিটে যাবে, আমাদের একটু উপকার হবে। ওহ, গায়ে বিক্রি? ঠিক আছে, নিবি, কিন্তু আমার এই চালের দামটা বাজারের দামের চেয়ে একটু কম ধরবো, যেহেতু তুই আমার পুরনো খদ্দের। আজ্ঞে তাই ধরুন, এতেই আমাদের অনেক সাহায্য হবে। কত বস্তা দিচ্ছেন তাহলে? তোর দেনা মেটানোর পর তোর মোট প্রাপ্য হলো 8 বস্তা চাল। নিয়ে যা, কিন্তু রতন, বাজারে বেচতে গিয়ে যেন আমার সুনাম নষ্ট করিস না। আজ্ঞে না, আপনার চাল সবচেয়ে ভালো, গ্রামের সবাই জানে। কাল সন্ধ্যাতেই বস্তা নিয়ে যাচ্ছি। প্রণাম মহাজন। রতন আনন্দিত মনে প্রস্থান করে। রতন বুঝল মালতীর বুদ্ধি কতটা কাজের। বাজারে চালের চাহিদা বেড়েছে। 8 বস্তা চাল যদি বাজারে বিক্রি করা যায়, তবে দেনা মেটানোর পরও কিছু টাকা থাকবে, আর মিতুর বেতনটাও মিটে যাবে। এই আত্মবিশ্বাসী তাকে এগিয়ে চলল। মালতীর বুদ্ধি কাজ করেছে। গ্রামে মহাজনের চালের চাহিদা অনেক। রতন আর মালতী মিলে সেই চাল বিক্রি করছে। কিন্তু গ্রামের কোনো ভালো কাজে কি বিমলের নজর এড়াতে পারে?
এই চাল ভালো চাল, মহাজনের ধানকলের চাল, এই সুযোগ। আপনার 5 কেজি হলো, নিয়ে যান। শোনো, লাভটা কিন্তু আশা মতো হচ্ছে, মহাজনের চালের সুনাম আছে। ঠিক তখনই বিমল দ্রুত পায়ে উঠোনে এসে হাঁসফাঁস করতে থাকে। ও মালতী, কি হচ্ছে গো? চাল বিক্রি করছো? তোমাদের ধানকলের চাল? আমাকে কেন বলনি? কেন বলবো দাদা, এটা তো আমাদের সংসার চালানোর ব্যবস্থা। তোমার তো চালের দরকার নেই, তুমি তো সব সময় মাছ আর পান খাও। আরে না না, আমার তো চাল লাগবেই। তুমি আমাকে বলনি কেন? রতন, তুই আমাকে একবারও বললি না যে ধানকল থেকে টাকা না নিয়ে চাল নিয়ে এসেছিস? তুমি তো আমার কাছে সাইকেলের চাকা ফেটে যাবার অজুহাত দিচ্ছিলে, তখন তো আমার ধানকলের কথা জিজ্ঞাসা করলে না। আরে বাবা, আমি তো প্রতিবেশী। শোনো, আমাকে 1 বস্তা চাল দাও তো, বাকি টাকাটা না হয় পরে দিয়ে দেব। হবে না দাদা, 1 বস্তা চালের দাম নগদ দিতে হবে, বাকিতে আমাদের সংসার চলে না। আর আমাদের যা চাল আছে তা তো গ্রামের বাকি অভাবী মানুষদের জন্য। ও, এখন টাকা হয়েছে বলে আমাকেই বাকিতে দিবি না? ঠিক আছে, আমি তাহলে পঞ্চায়েতকে বলবো, দেখব কিভাবে তোমরা এভাবে চড়া দামে চাল বিক্রি করো। আমরা তো কাউকে ঠকাচ্ছি না, বাজারের দামেই বিক্রি করছি, আর এটা তো আমাদের নিজেদের চাল। তুমি তোমার মতো দেখো। মালতী আর রতনের সম্মিলিত প্রতিরোধের সামনে বিমলের চাল ভেস্তে গেল। গ্রামের মানুষজন এসে তাদের সমর্থন জানালো। রতন বুঝল, আত্মবিশ্বাস আর একতা থাকলে গ্রামের কোনো শক্তিই তাদের হারাতে পারবে না। দিন শেষে পরিশ্রমের ফল পেল রতন আর মালতী। চাল বিক্রির টাকা হাতে নিয়ে তাদের চোখ ঝলমল করছে। শুধু টাকা নয়, তাদের মনে এখন নতুন আশা। এই দেখো, মিতুর স্কুলের বেতন দেওয়ার পরও আমাদের হাতে বেশ কিছু টাকা রইল। তুমি তো ভাবতেই পারোনি, তাই না? তোমার বুদ্ধিতেই হলো গো। তুমি না থাকলে তো আমি সেই বিমলের ফাঁদে পড়তাম, আর জমিদারের লোক এসে আমাদের ভিটেমাটি সব কেড়ে নিত। মা, বাবা, আমার একটা নতুন রং পেন্সিল দরকার ছিল, কাল কি কিনে দেবে? হ্যাঁ মা, কাল অবশ্যই কিনে দেব, তোমার পড়াশোনাটা আগে। মিতু, এই রং পেন্সিলের টাকাটা কিন্তু তোমার মায়ের বুদ্ধি আর আমার সাহস, এই দুটো মিলে হয়েছে। তুমি মন দিয়ে পড়ো, জানে বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করতে পারো। শোনো, এবার ওই বাড়তি টাকাটা দিয়ে সাইকেলের চাকাটা সারিয়ে ফেলো। হ্যাঁ, তাই করব। তারপর কাল মাঠে যাব নতুন উদ্যমে। গ্রামীণ জীবন সহজ নয়, কিন্তু কঠিন পরিস্থিতিতেও যদি পরিবারের পাশে পরিবার থাকে তবে সব সমস্যার সমাধান করা যায়। রতন আর মালতী শিখল, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়, আর আত্মমর্যাদা বাঁচিয়ে চলতে গেলে